আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের ষষ্ঠ লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড লুপিং স্টেটমেন্টস অফ সি শার্প। এখানে কন্টেন্টস গুলো দেওয়া রয়েছে। আজকের এই অধ্যায়টি কমপ্লিট করার পরে তোমরা হোয়াইল, ডু হোয়াইল, ফর লুপের সিনট্যাক্স, ফ্লো চার্ট সম্পর্কে জানবে, নেস্টেড লুপের সিনট্যাক্স সম্পর্কে জানবে। এ সকল লুপ ব্যবহার করে তোমরা সি শার্প প্রোগ্রাম লিখতে পারবে। এছাড়াও তোমরা কন্টিনিউ, ব্রেক, গো টু ও ইনফিনিটি লুপ সম্পর্কে জানবে এবং বলতে পারবে। আমরা যখন একটি প্রোগ্রাম লিখি তখন প্রোগ্রামের স্টেটমেন্টগুলো কিন্তু ধারাবাহিকভাবে নির্বাহ হয়। আমাদের অনেক সময় প্রোগ্রামের বিভিন্ন নির্দিষ্ট ব্লক অফ কোডকে এক্সিকিউট করার প্রয়োজন হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের কন্ট্রোল স্টেটমেন্ট প্রদান করে, যার সাহায্যে জটিল সমস্যার সমাধান করা হয়। লুপ স্টেটমেন্টগুলো একটি বা গ্রুপ অফ স্টেটমেন্টকে এক্সিকিউট করে। বিভিন্ন ধরনের লুপস রয়েছে, হোয়াইল রয়েছে, ডু হোয়াইল রয়েছে, ফর লুপ রয়েছে, নেস্টেড রয়েছে, ইনফিনিটি লুপ রয়েছে। এছাড়াও লুপ কন্ট্রোল স্টেটমেন্ট রয়েছে, ব্রেক, কন্টিনিউ। এছাড়াও গো টু আমরা ইউজ করি, যা জাম্প স্টেটমেন্ট নামে পরিচিত। আমরা এখন বিস্তারিত জানবো এই সকল লুপগুলো সম্পর্কে। প্রথমে আমরা দেখি যে হোয়াইল লুপ। হোয়াইল লুপ কিভাবে কাজ করে? হোয়াইল লুপ ততক্ষণ কাজ করে যতক্ষণ হোয়াইলের কন্ডিশনটি ট্রু হয়। সিনট্যাক্স দেখি। হোয়াইলের পরে কি থাকবে? কন্ডিশন থাকবে। কন্ডিশনের পরে কি থাকবে? একটি ব্র্যাকেট থাকবে। এই ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? কোডগুলো থাকবে। যদি এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করবে? এই কোডগুলোকে সে এক্সিকিউট করবে। আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে কিন্তু সে এই কোডগুলোকে কিন্তু এক্সিকিউট করবে না। ফ্লো চার্ট। প্রথমে কি রয়েছে? কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট কাজ করবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে কি হবে? সে বের হয়ে যাবে। এবং কন্ডিশনটি ততক্ষণ কাজ করবে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটি ফলস না হয়। হোয়াইল লুপ ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখিয়েছি। এই প্রোগ্রামটির কাজ হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাকে সে শো করবে। এই জন্য আমি একটি ভেরিয়েবল নিয়েছি, i এর মান হচ্ছে 1। এরপরে আমি লিখেছি i লেস দ্যান ইকুয়াল টু 10। তার মানে i এর মান হচ্ছে 1 লেস দ্যান ইকুয়াল টু 10। কন্ডিশনটি যদি ট্রু হয় তাহলে কি হবে? console.writeLine এই লাইনটি কাজ করবে। তাহলে i এর মানটাকে সে প্রিন্ট করবে কত? 1 করবে। এরপর কি করবে? i++। i++ মানে আমরা জানি i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে কি হবে? i এর মান এখন কত হবে? i এর মান হবে এখন 2 লেস দ্যান ইকুয়াল টু 10। কন্ডিশনটি কি? ট্রু। এই যে আমি এখানে তোমাদেরকে একটু দেখিয়েছি তোমাদের সুবিধার্থে। যখন 2 হবে তখন কি হবে? 2 লেস দ্যান 10। কন্ডিশনটি কি? ট্রু। তাহলে কি হবে? 2 এর মানটাকে কিন্তু সে প্রিন্ট করবে। এরপরে কি হবে? i++। তার মানে i এর সাথে আবার 1 যোগ হবে। তাহলে i এর মান এখন কত হবে? 3। এরপরে আবার এখানে যাবে, হোয়াইল লুপে গিয়ে সে দেখবে যে 3 লেস দ্যান ইকুয়াল টু 10। তার মানে কি? কন্ডিশনটি ট্রু। এভাবে সে পর্যায়ক্রমে যখন 10 হবে i এর মান, তখন 10 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশন ট্রু, তখনও কিন্তু 10 প্রিন্ট হবে। তাহলে 1 থেকে কিন্তু 10 পর্যন্ত প্রিন্ট হবে। এরপরে যখন তারপর কিন্তু এখানে কিন্তু এই লাইনটাই আসবে, যখন 10 প্রিন্ট করার পরে i++ মানে i+1 মানে কত? 11 লেস দ্যান ইকুয়াল টু 10। কন্ডিশনটি যখন ফলস হবে তখন কিন্তু সেই লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এই হোয়াইলের মাধ্যমে, এই প্রোগ্রামের সাহায্যে কিন্তু আমরা 1 থেকে 10 পর্যন্ত কিন্তু আমরা সংখ্যাটা কিন্তু আমরা আউটপুটে পাবো।
এরপরে আমরা দেখি যে ডু হোয়াইল সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা কি দেখতে পাই ডু হোয়াইল সম্পর্কে ডু এর মানটাকে কিন্তু সে প্রিন্ট করবে। এরপরে কি হবে এরপরে ডু হোয়াইল যার সিনট্যাক্স দেখি আমরা ডু এর পরে কি হবে কোডগুলো থাকবে। ডু মানে কি করো, সে কিন্তু এই কোডগুলোকে সে এক্সিকিউট করবে, করার পরে কিন্তু সে হোয়াইল কন্ডিশন হোয়াইলে আসবে, তারপরে কিন্তু সে হোয়াইল কন্ডিশনটাকে কিন্তু চেক করবে। তাহলে কিন্তু শুরুতেই কিন্তু সে কি করবে ডু এর পরে যা স্টেটমেন্ট থাকবে সেগুলো কিন্তু এক্সিকিউট করবে, করার পরে কিন্তু সে হোয়াইল কন্ডিশন চেক করবে। তা আমরা দেখি ফ্লো চার্ট দেখি আমরা ডু এর পরে কি রয়েছে স্টেটমেন্ট, তাহলে স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে, করার পরে কি হবে কন্ডিশনটাকে চেক করবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে কি করবে আবার স্টেটমেন্টটাকে এক্সিকিউট করবে। তো যখন স্টেটমেন্ট যখন ফলস হবে তখন কিন্তু সে পূর্ববর্তী স্টেটমেন্ট বা ডুটাকে কিন্তু সে কার্যকর করবে না, সে কিন্তু পরে নিচে নেমে আসবে, পরবর্তী যে কোডগুলো থাকবে সেটাকে কিন্তু সে এক্সিকিউট করবে। আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করে একটি প্রোগ্রাম দেখি। এখানেও আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাকে আউটপুটে দেখানোর একটি প্রোগ্রাম এটি। আমরা এই সকল লাইনগুলো সম্পর্কে তোমরা জানো। আমরা একটা ভেরিয়েবল নিলাম i = 1, এরপরে লিখলাম ডু console.writeLine i, তার মানে i এর মানটা কত 1, তাহলে প্রিন্ট করবে কত 1। এরপরে লিখলাম i++, মানে আমরা জানি কি i = i + 1, তাহলে i এর মান কত হবে 2, 2 <= 10, কন্ডিশনটি কি ট্রু হলে কি হবে সে আবার এই ডুতে চলে যাবে, তাহলে কি হবে সে প্রিন্ট করবে 2, এরপরে আবার 3, তার মানে কি যখন 10 পর্যন্ত কিন্তু কি হবে কন্ডিশনটি ট্রু হবে এবং সে প্রিন্ট করতে থাকবে। যখন 10 এর পরে যখন এখানে যখন আমাদের 11 হবে তখন সে এখানে যখন চেক করবে 11 <= 10, কন্ডিশনটি ফলস হবে, তখন কিন্তু সে আবার এই ডুতে কিন্তু ফিরে যাবে না। তাহলে কিন্তু আমরা আউটপুটে কিন্তু পাবো 1 থেকে 10 পর্যন্তই কিন্তু আমরা পাবো। ফর লুপ খুবই গুরুত্বপূর্ণ একটি লুপ। আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা যদি এক নির্দিষ্ট পর্যন্ত সংখ্যাকে যোগ করতে চাই বা আমাদের প্রোগ্রামে বিভিন্ন কাজে কিন্তু আমরা ফর লুপটাকে কিন্তু ইউজ করি, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যেমন সি শার্পে যেমন এই ফর লুপটি রয়েছে, সি প্লাস প্লাস রয়েছে। এই ফর লুপ সাধারণত 3টি অংশ থাকে ফর লুপের, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, 3টি অংশ নিয়ে কিন্তু একটি ফর লুপ গঠিত। তা প্রথমে কি থাকে ইনিশিয়ালাইজেশন, যে একটি ভেরিয়েবলের একটি প্রারম্ভিক মান থাকে, এরপরে একটা কন্ডিশন থাকে যে আমি কত পর্যন্ত যেতে চাই সেটা হচ্ছে কন্ডিশন, এরপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অংশ। এখন এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে কি করে এই ভিতরের কোডকে কাজ করে, তারপরে কিন্তু সে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করে, তারপরে আবার কন্ডিশনটাকে চেক করে, এভাবে কিন্তু ফর লুপ কাজ করে। ফ্লো চার্ট দেখি। প্রথমে রয়েছে ইনিশিয়ালাইজেশন, মানে একটি ভেরিয়েবলের একটি প্রাথমিক মান থাকবে, সেই মানটাকে কি করবে চেক করবে, চেক করার পরে কি হবে কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কি করবে তার অধীনের এই ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলো থাকবে সেগুলো কিন্তু সে এক্সিকিউট করবে। এরপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হলে পরে আবার কিন্তু সে কি করবে কন্ডিশনটাকে চেক করবে। যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটি ট্রু হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্টেটমেন্টগুলো এই ভিতরের অংশগুলো কিন্তু কাজ করতে থাকবে। যখন কন্ডিশনটি ফলস হবে তখন কিন্তু সে এই তার ব্র্যাকেট বা তার লুপের মধ্যে কিন্তু সে ঢুকবে না, সে লুপ থেকে বের হয়ে যাবে। ফর লুপ ব্যবহার করে একটি প্রোগ্রাম, এটিও হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে আমি শো করেছি যে ফর লুপটি কিভাবে কাজ করে। তো আমরা জানি যে ফর লুপের 3টি অংশ থাকবে, যে প্রথমে বলেছিলাম যে ভেরিয়েবলটির একটি প্রারম্ভিক মান থাকবে, তাহলে এখানে প্রারম্ভিক মান কি আমি বলেছি যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে আউটপুটে আমি দেখাতে চাই, তাহলে কি i এর মান দিয়েছি কত 1, তারপরে আমি লিখলাম যে i <= দিয়েছি 10 দিয়েছি, তাহলে কি 9 পর্যন্ত আসবে, i++ মানটাকে বাড়াবে সে, এরপরে console.writeLine। তাহলে কিভাবে কাজ হবে যখন i = 1 হবে 1 <10 কন্ডিশনটি ট্রু হবে, ট্রু হলে কি হবে i এর মানটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে সে ইনক্রিমেন্ট করবে i++ হবে, তাহলে কি হবে i এর মান 2 হবে, 2 <10, তাহলে আবার 2টাকে প্রিন্ট করবে। এখানে একটু দেখিয়েছি তোমাদের সুবিধার্থে,
যে প্রথমে কি ইনিশিয়ালাইজেশন, তারপরে কি চেক কন্ডিশন 2 নাম্বার ধাপে, তারপরে কিন্তু কি এক্সিকিউট স্টেটমেন্ট, যে লাইনটাকে সে প্রিন্ট করবে। 4 নাম্বার ধাপে কিন্তু গিয়ে সে ইনক্রিমেন্ট করছে, যে i প্লাস প্লাস i এর মান বাড়াচ্ছে। তারপরে কিন্তু 5 নাম্বারে গিয়ে কিন্তু সে আবার কন্ডিশনটাকে চেক করছে, আবার কিন্তু কোথায় যাচ্ছে, আবার 3 নাম্বার স্টেপে কিন্তু নেমে যাচ্ছে। তাহলে এভাবে কত, এভাবে যখন আমাদের 9 হবে, বাড়তে বাড়তে যখন 9 পর্যন্ত আসবে, 9 লেস দ্যান 10 কন্ডিশনটি কি হবে, ট্রু হবে। ট্রু হলে 9 এর মান প্রিন্ট করবে। এরপরে যখন 10 হবে, 10 লেস দ্যান 10 কন্ডিশনটি কি, কন্ডিশনটি কিন্তু ফলস, কারণ 10 হবে কি, 10 হচ্ছে 10 এর সমান। তাহলে এই কন্ডিশনটি আমরা কি পাবো, ফলস পাবো। ফলস পেলে কিন্তু সে তার এই যে লুপের বডির মধ্যে কিন্তু সে ঢুকবে না, তখন কিন্তু সে কি এই লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা পাবো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাকে কিন্তু আমরা আউটপুটে আমরা দেখতে পারবো। আমরা নেস্টেড লুপ সম্পর্কে দেখব। নেস্টেড লুপ কি জিনিস, কোন একটি লুপের মধ্যে যদি আরেকটি লুপ থাকে তাকেই কিন্তু আমরা নেস্টেড লুপ বলি। সাধারণত নেস্টেড লুপগুলো দেখতে এরকমের, আউটার লুপ থাকে, তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট থাকে, এখানে আউটার লুপের স্টেটমেন্ট বডিটা থাকে, এরপরে থাকে ইনার লুপ। ইনার লুপ যেটা আমি আলাদাভাবে এখানে লিখেছি, ইনার লুপ। ইনার লুপ থাকার পরে আবার এই আউটার লুপের ব্র্যাকেট কিন্তু এখানে ক্লোজ হবে। তাহলে আউটার লুপের মধ্যে থাকবে একটি ইনার লুপ। এই ধরনের লুপকেই আমরা নেস্টেড লুপ বলবো। ইনার লুপ কমপ্লিট হওয়ার পর কিন্তু আউটার লুপের পুনরাবৃত্তি হবে, যে ইনার লুপ যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনার লুপ কাজ করতে থাকবে। যখন ফলস হবে তারপরে কিন্তু সে আউটার লুপে আবার যাবে আর কি। মানে প্রথমে তো সে স্টার্ট করবে, তারপরে সে ধারাবাহিকভাবে ঢুকবে, তারপরে ইনার লুপ যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ইনার লুপে সে কাজ করতে থাকবে, এরপরে সে আবার আউটার লুপে যাবে। এই বিষয়টা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। তা আমরা নেস্টেড লুপ ব্যবহার করে কি কি লুপ রয়েছে আমরা একটু সেগুলো দেখব। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের খুবই কাজে লাগে। আমরা দেখব যে নেস্টেড হোয়াইল, যে আমরা জানি যে নেস্টেড হোয়াইল কি আসলে। যদি একটি নেস্টেড লুপের মধ্যে যদি আরেকটি হোয়াইল লুপ যদি থাকে তাহলে তাকে আমরা নেস্টেড হোয়াইল বলি। সিনট্যাক্স প্রথমে কি রয়েছে, হোয়াইল, তারপর কি কন্ডিশন, এটা কি, এটা হচ্ছে আউটার লুপ আমাদের, আর ইনার লুপটা হচ্ছে এইটুক, এটা হচ্ছে ইনার। হোয়াইল কন্ডিশন ব্র্যাকেট তার স্টেটমেন্ট, এটা হচ্ছে আউটার লুপের স্টেটমেন্ট, এটা হচ্ছে ক্লোজ, এই ব্র্যাকেটের ক্লোজ করেছি এখানে। এটা হচ্ছে সিনট্যাক্স। আমরা যদি সিনট্যাক্সটাকে যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা প্রোগ্রাম লিখতে পারবো, বা এটার ব্যবহার সম্পর্কে কিন্তু ভালো আমরা জানবো কিন্তু। তো এখন একটা প্রোগ্রাম দেখি, নেস্টেড হোয়াইল কিভাবে কাজ করে আমি দেখি। প্রথমে i এর মান নিলাম কত, i এর মান 0, হোয়াইল 0 লেস দেন 2 কন্ডিশনটি কি, ট্রু। কন্ডিশন যখন ট্রু হবে তখন কিন্তু সে তার এই লুপের মধ্যে কিন্তু সে ঢুকবে। তাহলে কি প্রিন্ট হবে কত, প্রথমেই i এর মান প্রিন্ট হবে 0 প্রিন্ট হবে। এরপরে j ইকুয়াল টু কত 1, i প্লাস প্লাস, i এর মান কত ছিল, i এর মান ছিল 0, এখন i এর মান কত হলো, i এর মান কিন্তু হলো 1 হলো। এরপরে হোয়াইল j এর মান জানি আমরা 1 লেস দেন 2 কন্ডিশনটি কি, ট্রু। কন্ডিশনটি ট্রু হলে কি হবে, j এর মান প্রিন্ট হবে, j এর মান কত, j এর মান আছে 1। এরপরে j প্লাস প্লাস, j প্লাস প্লাস মানে কি, j এর মান 1 ছিল, 1 এর সাথে সে কি করলো, আবার 1 যোগ করলো, যোগ করার পরে সে আবার এই কন্ডিশনটাকে চেক করলো 2 লেস দেন 2, তাহলে কন্ডিশন কি হচ্ছে, ফলস হচ্ছে। যখন সে ইনার লুপ ফলস হচ্ছে তখন কিন্তু সে আবার আউটার লুপে চলে যাচ্ছে। আউটার লুপে আমরা জানি কত, i এর মান কত আছে, এখন 1 আছে, কিন্তু 1 লেস দেন 2 কন্ডিশনটি কি, ট্রু। তাহলে i এর মান প্রিন্ট হবে কত, 1। এরপরে j এর মান কত, আবার কিন্তু আমরা j এর মান কিন্তু 1 রয়েছে। এরপরে i প্লাস প্লাস, এখন i এর মান কত হলো 2, আর j এর মান হচ্ছে 1। আবার ইনার লুপে ঢুকবে, j 2 লেস দেন 2, j এর মান 1 লেস দেন 2 কন্ডিশনটি কি, ট্রু। তাহলে j এর মান প্রিন্ট হবে কত, 1 প্রিন্ট হবে, এটা নিচে রয়েছে, j এর মান হচ্ছে 1। এরপরে j প্লাস প্লাস, j প্লাস প্লাস মানে কি, j ইকুয়াল টু j প্লাস 1, তাহলে j এর মান এখন হবে 2 লেস দেন 2 কন্ডিশনটি কি হবে, ফলস হবে। ফলস হলে কিন্তু ইনার লুপে আর সে কাজ করবে না। এরপরে সে আবার আউটার লুপে চলে যাবে। আউটার লুপে i এর মান কত আছে, i এর মান কিন্তু এখন 2,
টু লেস দেন টু কন্ডিশনটি কি, কন্ডিশনটি কিন্তু ফলস, তখন সে আর এই লুপের মধ্যেই কিন্তু ঢুকবে না। তাহলে কিন্তু আমরা আউটপুটে একবার আই এর মান পাবো কত, 0 পাবো, একবার জে এর মান 1, আই এর মান 1, আবার কিন্তু জে এর মানও কিন্তু আমরা 1 পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে হোয়াইল লুপে বা নেস্টেড লুপে আমাদের মনে রাখতে হবে যে ইনার লুপটি যতক্ষণ পর্যন্ত ফলস না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি কাজ করবে, যখন এটা ফলস হবে তখন কিন্তু সে আবার রিপিট করবে আউটার লুপটাকে, এইটুকু আমাদের মনে রাখতে হবে। এরপরে দেখবো আমরা যে নেস্টেড ডু হোয়াইল। নেস্টেড ডু হোয়াইল কিভাবে কাজ করে, এখানেও সেম, যদি একটি ডু হোয়াইল লুপের মধ্যে যদি আরেকটি ডু হোয়াইল লুপ থাকে তাকেই কিন্তু আমরা নেস্টেড ডু হোয়াইল লুপ বলি। সিনট্যাক্স ডু, এটা হচ্ছে আউটার লুপ আমাদের, আউটার ডু হোয়াইল, আর এটা হচ্ছে আমাদের ইনার, এটা হচ্ছে আমাদের ইনার লুপ। আমরা একটা প্রোগ্রাম দেখি এখন। প্রথমে আই এর মান কত আছে, আই এর মান হচ্ছে 0, ডু আউটার লুপ, তাহলে আই এর মান সে প্রিন্ট করবে কত, প্রথমে আই এর মান সে প্রিন্ট করবে হচ্ছে 0 প্রিন্ট করবে। এরপরে আবার লিখলাম আমরা ইন্টিজার জে ইকুয়াল আই, মানে সোয়াপিং করলাম আমরা, আই এর মানটা এখন হচ্ছে 0 এখন কোথায় যাবে, জে এর মধ্যে যাবে, তাহলে এখন জে এর মান কত হবে, জে এর মান কিন্তু হবে 0। আই প্লাস প্লাস, তার মানে কি আই এর মান ছিল 0, এখন আই এর মান কত হবে, আই এর মান হবে 1, জে এর মান কত রইল, জে এর মান কিন্তু 0। ওকে, এরপরে সে এই লুপটার মধ্যে ঢুকবে, ঢোকার পরে দেখবে যে কনসোল ডট রাইট লাইন জে এর মানটাকে প্রিন্ট করবে, জে এর মান কত, জে এর মান কিন্তু 0, তাহলে প্রিন্ট হবে কত, এই 0 প্রিন্ট হবে। আর আগে তো আমাদের প্রিন্ট হয়েছে কত, আই এর মান। এরপরে জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস মানে কত, জে এর মান কত হবে, 1 হবে। তারপরে সেই কন্ডিশনটাকে চেক করবে, 1 লেস দ্যান 2, কন্ডিশনটি কি ট্রু, ট্রু হলে সে কি হবে, আবার জে এর মান প্রিন্ট করবে, তাহলে জে এর মান কত, জে এর মান কিন্তু 1, তাহলে সে আউটপুটে কি 1। এরপরে জে এর মান যখন 2 হবে, যখন জে এর মান যখন এরপরে আবার এই 1 প্রিন্ট করার পরে যখন জে এর মান কত হবে 2, 2 লেস দ্যান 2, কন্ডিশনটি কি ফলস, যখন ফলস হবে তখন সে কি হবে, এই লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে সে আবার ডুতে আসবে, ডুতে আসার পরে জে এর মান এখন কত হয়ে যাবে, আই এর মান, প্রথমে আই এর মান আমরা জানি কত আছে, 1 রয়েছে, তাহলে আউটপুটে আমরা কত পাবো, আই এর মান পাবো 1, আই জে ইকুয়াল টু আই, তার মানে আই এর মান হচ্ছে 1, এখন জে এর মান কিন্তু আবার কত হয়ে যাবে, আবার হয়ে যাবে কি 1 হয়ে যাবে, কিন্তু কি তোমরা বুঝতে পারছো। এরপরে কি আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে কত, আই এর মান হচ্ছে 2 হবে, 2 হলে কত হবে, আই এর মান 2। এরপরে আবার এই কন্ডিশনে ঢুকবে, জে এর মানটাকে সে প্রিন্ট করবে কত, জে এর মানটাকে প্রিন্ট করবে সে 1, তাহলে জে এর মান প্রিন্ট হবে কত, 1 প্রিন্ট হবে। এরপরে কি হবে, জে এর মান যখন 1 বাড়বে তখন সে, জে এর মান যখন 1 বাড়বে তখন সে কি হবে, 2 লেস দ্যান 2, কন্ডিশন ফলস হবে, তখন কিন্তু সে আবার এই লুপে চলে যাবে, এই লুপে চলে যাওয়ার পরে কিন্তু সে আবার এই কন্ডিশনটাকে, এই লুপে চলে যাবে, চলে যাওয়ার পরে কি হবে, এটা ফলস হয়ে যাবে, কিন্তু ফলস হয়ে যাওয়ার পরে আবার সে এখানে আসবে, এখানে আসলে কত, জে এর মান আমরা, আই এর মান কত, আই এর মান 2, 2 লেস দ্যান 2, কন্ডিশনটি কি হবে, ফলস হবে, ফলস হলে পরে কিন্তু সেই লুপ থেকে বের হয়ে যাবে। আর এর পূর্বে কিন্তু এটার পরে কিন্তু এটাকেও কিন্তু চেক করছিল, যখন তার মান যখন 1 ছিল, যখন 1 লেস দ্যান 2 ছিল তখন কিন্তু সেখানে আবার চলে গেছে এই লুপ থেকে বের হওয়ার পরে কিন্তু। এখন লাস্টে যখন আই এর মান যখন 2 হলো, 2 লেস দ্যান 2, তখন কন্ডিশনটি যখন ফলস হলো তখন কিন্তু সে এই লুপে কিন্তু আর ঢুকলো না, আউটার লুপে কিন্তু আর ঢুকলো না, তখন কিন্তু সে লুপ থেকে কিন্তু বের হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু এটা কিভাবে আবার কাজ করে আমি আবার একটু রিপিট করি, যখন ডু কন্ডিশনটি যখন এইটার মান এটা যখন ট্রু হবে, এটা তো এমনিতেই কাজ সে করবে, তারপরে সে এটার যখন কাজ করবে, এটা যখন ট্রু হবে তখন সে এটা আবার রিপিট করবে, রিপিট করার পরে কি হবে, এটা যখন ফলস হবে তখন কিন্তু সে এইখানে আসবে,
এখানে যখন আবার ট্রু হবে তখন কিন্তু সে আবার রিপিট করবে, রিপিট করে করে আবার যখন কাজ করবে, আবার যখন ইনার লুপ যখন ফলস হবে তখন সে এই মানটাকে চেক করবে, চেক করার পরে যখন এটা ফলস হবে তখন কিন্তু সে আর এই লুপটায় ঢুকবে না। এভাবেই কিন্তু সে পর্যায়ক্রমে কিন্তু নেস্টেড ডু হোয়াইল কিন্তু কাজ করে। এরপরে আমরা দেখবো যে নেস্টেড ফর লুপ কিভাবে কাজ করে। তা নেস্টেড ফর লুপের ক্ষেত্রেও কিন্তু আমরা, তো এটা হচ্ছে আউটার লুপ, এরপরে এটা হচ্ছে আমাদের ইনার লুপ। তো ইনার লুপেও এরকমই থাকবে, মানে একটি ফর লুপের মধ্যে আরেকটি ফর লুপ থাকবে, সেটাকে আসলে আমরা নেস্টেড ফর লুপ বলি। আমরা একটি প্রোগ্রাম দেখব যে আমাদের এখানে ইনার লুপ হচ্ছে এইটা। তা প্রথমে i এর মান কত হবে 1 লেস দ্যান 2, কন্ডিশনটি কি ট্রু। যখন কন্ডিশন ট্রু হবে তখন সে ইনার লুপে ঢুকবে, ইনার লুপে ঢোকার পরে j এর মান কত 1 পেলো, 1 লেস দ্যান 3, কন্ডিশন ট্রু, তখন সে কি করবে i এর মান একবার প্রিন্ট করবে, j এর মান প্রিন্ট করবে। i এর মান কত 1, j এর মান 1 এরপরে কি হবে j এর মান 1 বাড়াবে 2 হবে, 2 লেস দ্যান ইকুয়াল টু 3, কন্ডিশনটি কি কন্ডিশনটি ট্রু। কন্ডিশন ট্রু হলে i এর মান কিন্তু 1 রয়েছে, কন্ডিশন ট্রু হলে আবার i এর মান কত হবে 1, j এর মান হবে 2, আবার সে আবার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হয়ে j এর মান হবে কত 3 লেস দ্যান 3, কন্ডিশন যখন ট্রু হবে তখন সে আবার কি করবে i এর মান আবার প্রিন্ট করবে 1, আবার j এর মান কত হবে, j এর মান 3 হবে। এরপরে কিন্তু i এর মান যখন 1, এই কন্ডিশনটি কি হবে, যখন j এর মান যখন 4 হবে তখন কিন্তু সেই লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাওয়ার পরে কিন্তু সে i এর মানটাকে 1 বাড়াবে, আগে i এর মান ছিল কত 1 ছিল, এখন i এর মান হবে কত 2 লেস দ্যান ইকুয়াল টু 3, কন্ডিশনটি কি ট্রু। ট্রু হলে কিন্তু আবার সে এই লুপটা প্রথম থেকে শুরু করবে, i এর মান হবে 2, j এর মান হচ্ছে 1 লেস দ্যান 3, কন্ডিশনটি কি ট্রু। ট্রু হলে এই লাইনটিকে আবার প্রিন্ট করবে, তাহলে কি হবে i এর মান 2, j এর মান 1, আবার কি হবে j এর মান 1 বাড়বে, তখন কি হবে 2, এরপরে আবার কি i এর মান হবে 2, j এর মানও হবে 2, এরপরে কি হবে আবার j এর মানটা কি হবে আবার 3 হবে, যখন 3 হবে তখন এই কন্ডিশনটি কি হবে ট্রু হবে। ট্রু হলে আবার সেটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে যখন আবার সে j এর মান 4 হবে তখন কিন্তু কন্ডিশনটা কি হয়ে যাবে ফলস হয়ে যাবে, তখন কিন্তু সে আবার এই লুপটা চলে যাবে, এই লুপটা চলে গিয়ে i এর মান কত হবে 3 হবে, কিন্তু 3 হওয়ার পরে সে কি হবে আবার কিন্তু ইনার লুপে আসবে, এরপরে আবার দেখবে সে j এর মান 1, কন্ডিশন ট্রু, তখন আবার i এর মান প্রিন্ট করবে, আবার j এর মান প্রিন্ট করবে 3 আর 1, এরপরে আবার j এর মান বাড়াবে 2 হবে, 2 লেস দ্যান 3, কন্ডিশন ট্রু, আবার কি হবে i এর মান 3, j এর মান 2, এরপরে আবার কি হবে j এর মান বাড়াবে 3 লেস দ্যান ইকুয়াল টু 3, তাহলে কি হবে i এর মানও 3, j এর মানও 3, তাহলে সে 3 এবং 3 প্রিন্ট করবে। এরপরে কি হবে সে j এর মান যখন 4 করবে তখন কন্ডিশনটি ফলস হয়ে যাবে, ফলস হয়ে গেলে সে আবার এই আউটার লুপে চলে যাবে, আউটার লুপে গিয়েও কিন্তু i এর মান আমরা জানি কত 4, এখন সে 1 বাড়াবে, বাড়াবার পরে কি হবে 4 লেস দ্যান ইকুয়াল টু 3, কন্ডিশনটি ফলস, তখন সে টোটাল লুপ থেকেই বের হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা আউটপুট এভাবে পাবো। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো ফর লুপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ, আমরা এরকমের অনেক নেস্টেড ফর লুপ আমাদের প্রোগ্রামে কিন্তু ইউজ করতে হয়, সেগুলোকে আমরা প্র্যাকটিস করলে কিন্তু আশা করি তোমরা বাড়িতে বসে পারবে, ছোট ছোট প্রোগ্রামগুলো করবে, তাহলে কিন্তু বড় প্রোগ্রামগুলো তোমরা শিখতে পারবে। এরপর আমরা দেখব যে ব্রেক স্টেটমেন্ট। ব্রেক স্টেটমেন্ট হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলি আমরা এগুলোকে। তো ব্রেক স্টেটমেন্ট কি আসলে, সুইচ স্টেটমেন্ট আমরা ব্যবহার করেছিলাম 4th অধ্যায়ে। সুইচ স্টেটমেন্ট বা কোনো লুপ থেকে বের হওয়ার জন্য ব্রেক স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ব্রেক স্টেটমেন্ট যদি নেস্টেড লুপের মধ্যে উপস্থিত থাকে তবে এটি শুধুমাত্র যে লুপের মধ্যে ব্রেক রয়েছে তাকেই টার্মিনেট করে, যার সিনট্যাক্স হচ্ছে ব্রেক শুধুমাত্র লিখলেই হয়, তারপরে সেমিকোলন দিতে হয়। ফ্লোচার্ট যদি আমরা দেখি এখানে কি রয়েছে, কন্ডিশন রয়েছে, কোন লুপের কন্ডিশন যদি ট্রু হওয়ার সাপেক্ষে ব্রেক ব্যবহার করা হয় তবে লুপ থেকে বের হয়ে যাবে, এবং ট্রু হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু লুপটি কাজ করতে থাকে। তা আমরা প্রোগ্রাম দেখি তাহলে আমাদের ধারণা অনেক ক্লিয়ার হবে। যেমন এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাকে আমরা শো করতে চাচ্ছি, একটি ফর লুপ ব্যবহার করলাম। এই ফর লুপের মধ্যে আমরা ব্যবহার করলাম এই ব্রেকটাকে। দেখেন প্রথমে যখন আছে কি 1 লেস দ্যান 10, কন্ডিশন সত্যি, তখন কি হবে সে আউটপুটে কিন্তু 4 পর্যন্ত কিন্তু আসবে। যখন i এর মান যখন 5 হবে তখনই কিন্তু কি হবে
ব্রেক করবে সে, এবং ব্রেক করলে কিন্তু সে এই লুপ থেকে কিন্তু বের হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা কিন্তু আর এই 4 পর্যন্তই কিন্তু মানটাকে পাবো, কারণ কি আমরা লিখেছি যে ইফ I = 5 যদি হয় তাহলে কি হবে, ব্রেক হয়ে যাবে। কন্টিনিউ স্টেটমেন্ট, লুপের মধ্যে ঢোকার পর যদি নির্দিষ্ট কোনো কন্ডিশন সংঘটিত হয় তবে কন্টিনিউ স্টেটমেন্ট লুপের মধ্যের একটি ইটারেশনকে ব্রেক করে এবং লুপের পরবর্তী ইটারেশনগুলোকে কন্টিনিউ করে। এর সিনট্যাক্স হচ্ছে শুধুমাত্র কন্টিনিউ লিখতে হয়। ফ্লো চার্ট যদি আমরা দেখি, প্রথমে রয়েছে কি কন্ডিশন, নাল কোড, তারপরে কন্ডিশন, যদি কন্ডিশনটি ট্রু হয় তাহলে কি হবে, কন্টিনিউ, আর কন্ডিশনটি কি হবে, যদি ইফ কন্ডিশন যদি ফলস হয় তাহলে সে নিচের দিকে নামবে। তার মানে কি ফ্লো চার্টে আমরা দেখতে পাচ্ছি কি লুপের মধ্যে ইফ কন্ডিশন যদি ট্রু হয় এবং তারপরে যদি কন্টিনিউ থাকে তবে সেই নির্দিষ্ট অংশের কাজ ব্রেক করে বা বাদ দিয়ে পরবর্তী অংশের কাজ কিন্তু সে ধারাবাহিকভাবে সে চলতে থাকে। আমরা একটি প্রোগ্রাম দেখি, যে আমরা এখানেও একটি প্রোগ্রাম দেখিয়েছি যে 1 থেকে 110 পর্যন্ত সংখ্যাকে আমরা দেখাতে চাই। তো এখানে আমরা লিখেছি একটি কন্ডিশনকে ব্যবহার করেছি আমরা এখানে, যেখানে লিখলাম ইফ I = 5, যখন I যখন 5 হবে, যখন এই কন্ডিশনটি কি সে পাবে, তারপর লিখলাম কি কন্টিনিউ, তার মানে কি সে এই কন্ডিশনটিকেই শুধুমাত্র সে কি করবে, ইগনোর করবে বা বাদ দেবে, পরবর্তী অংশগুলোর কাজ কিন্তু সে করতে থাকবে। তাহলে আমরা আউটপুটে কিন্তু শুধুমাত্র 5 কে পাবো না, বাকি কিন্তু সবগুলোকে আমরা পাবো। এরপরে আমরা গো টু স্টেটমেন্ট দেখব। গো টু স্টেটমেন্ট হচ্ছে, গো টু স্টেটমেন্টকে আমরা প্রোগ্রামের স্বাভাবিক ফ্লোকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমরা গো টু স্টেটমেন্টকে ব্যবহার করি। এটির সিনট্যাক্স হচ্ছে গো টু, তারপরে লেভেল স্টেটমেন্ট থাকবে। ফ্লো চার্ট, আমাদের প্রোগ্রামের ফ্লো সাধারণত কেমন হয়, যে একটা স্টেটমেন্ট থাকে, তারপরে আরেকটা স্টেটমেন্ট, তারপরে আরেকটা স্টেটমেন্ট, এভাবে থাকে। তো আমরা যদি সেই ফ্লোটাকে যদি ব্রেক করতে চাই তাহলে যদি আমরা গো টু লিখি, যে আমরা কোন স্টেটমেন্টে যেতে চাই যে কোনো জায়গায়, তখন কি হবে, সেই ফ্লোটাকে সে ব্রেক করে সে সেই জায়গায় চলে যাবে। তো আমরা একটা প্রোগ্রাম দেখলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। যেখানে সুইচ স্টেটমেন্ট ব্যবহার করেছি, সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম করেছি। তো আমরা জানি চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে সুইচ স্টেটমেন্ট কিভাবে, এক্সপ্রেশনের মান এখানে কত, নাম্বার 20, এক্সপ্রেশনের মান কত আমাদের 20, তখন সুইচ স্টেটমেন্ট কি করবে, সে 20 কোথায় আছে সে খোঁজ করবে, কিন্তু সে কোথায় পাবে, সে কিন্তু এখানে পাবে, সে আউটপুটে দেখাবে কত, 20 দেখাবে। এরপরের লাইনটা কি লিখলাম, গো টু কেস 5, তাহলে সে কোথায় চলে যাবে, সে কিন্তু এই কেস 5 এ কিন্তু চলে যাবে। কেস 5 এ চলে গেলে সে আউটপুটে কি দেখাবে, কেস 5, তাহলে আমরা আউটপুটে কি পাবো, 20ও পাবো এবং কেস 5 পাবো। কারণ কি আমাদের 20 আমরা কেন পেলাম, যে আমাদের এই কন্ডিশনটা কিন্তু কি, এই কেসটাকে কিন্তু পাওয়া গেছে। এরপরে কিন্তু আমরা একদম সে স্বাভাবিক ফ্লোটাকে কিন্তু ব্যাঘাত করে কিন্তু সে আবার কোথায় চলে গেল, আবার এই গো টু ব্যবহার করে কিন্তু সে কেস 5 এ চলে গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো গো টুরও আমাদের প্রয়োজন আছে। আমাদের প্রোগ্রাম করতে গেলে আমরা এই ধরনের প্রোগ্রাম করলে কিন্তু আমাদের ধারণাগুলো ক্লিয়ার হবে। এরপরে আমরা দেখব যে ইনফিনিটি লুপ সম্পর্কে আমরা জানবো, যে ইনফিনিটি লুপ কিভাবে কাজ করে। কোনো ফর লুপের মধ্যে যদি ডাবল সেমিকোলন থাকে, আসলে এটা তখন ইনফিনিটি লুপ হিসাবেই এক্সিকিউট হয়, এভাবে যে ফর তারপরে দুটি সেমিকোলন। এখানে যে প্রোগ্রামটি রয়েছে এভাবে লিখলে পরে তারপরে ব্র্যাকেটের মধ্যে আমরা যে স্টেটমেন্টটাকে ব্যবহার করব এটা কিন্তু ইনফিনিটি টাইমস এক্সিকিউট হতে থাকবে। এটাই হচ্ছে আমাদের ইনফিনিটি লুপ। তো আমরা ইনফিনিটি লুপ কিভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা আউটপুট পেতেই থাকবো, আউটপুট আমাদের বন্ধ হবে না, ইনফিনিটি টাইম পর্যন্ত আমাদের আউটপুট চলতে থাকবে। তো আশা করি তোমরা আজকের এই অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ, এটি আমাদের যখন আমরা প্রোগ্রাম লিখি তখন কিন্তু আমাদের খুব ব্যবহার করতে হয়। তো আশা করি তোমরা বাড়িতে বসে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবে, সিনট্যাক্সটা প্রথমে জানবে, তারপর ফ্লো চার্ট দেখবে, তারপর প্রোগ্রাম লিখবে, তাহলে কি হবে, তোমরা একাধিক প্রোগ্রাম লেখা প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। তোমাদের এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া রয়েছে, সিনট্যাক্স এবং কিছু প্রোগ্রাম দেওয়া রয়েছে, তোমরা এর বাইরে অনেকগুলো প্রোগ্রাম লিখতে পারো এবং করতে পারো, তাহলে তোমাদের ধারণা তৈরি হবে। এইসব এই হোমওয়ার্ক গুলো তোমরা খাতায় লিখবে, লিখে তোমাদের শ্রেণী শিক্ষক তোমাদের এই কাজগুলো দেখবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে ইমেল করতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো।
তাই তোমরা এই ভিডিওটি আবার জাতীয় দক্ষতা বাতায়নের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে গেলে তোমরা দেখতে পারবে। তা আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই যে অংশগুলো দেখানো হয়েছে এগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, কারণ 4 নাম্বার এবং 5 নাম্বার অধ্যায়, এই 5 এবং 6 নাম্বার অধ্যায়টি বিশেষ করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ দক্ষতা প্রোগ্রামিং এ অর্জন করতে হলে কিন্তু এই সকল স্টেটমেন্টগুলো সম্পর্কে জানাটা খুবই জরুরি। তা আশা করি তোমরা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে দক্ষতা অর্জন করবে, তোমরা দক্ষ মানব সম্পদ হিসেবে পরিণত হবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে।